একটু থেমে ইনসা বলতে লাগলো, আমার দিকে ভালো করে তাকাও। দেখো আমার লজ্জার স্থান দেখা যাচ্ছে? স্থানে ভাঁজ বোঝা যাচ্ছে? যাচ্ছে না। এই পোশাকটা সুন্দর করে সভ্যতা বজায় রেখে আমাকে কাভার করেছে এবং এটা খুব আরামদায়ক একটা পোশাক। এতে কোনো খারাপ কিছু নেই। বোঝা গিয়েছে? ঝুমঝুমির মায়ের মুখ থতমত হয়ে যায়। ইনসা বলতে থাকে, ক্যাবিনেট খুলে দেখো ঝুমঝুমির মা, সব ময়লা কাপড় রাখা আছে, নিয়ে যাও। এত কথা বলো না, আমার মাথা ধরেছে। শেষবারের মতো বলে ইনসা মিঠিকে নিয়ে পিছনের বারান্দায় চলে যায় উত্তপ্ত দুপুরের হাওয়া খেয়ে তার মেজাজটা ঠান্ডা করতে। ঝুমঝুমির মা ক্যাবিনেট খুলল ইনসার, পেল সব টি শার্ট, ট্রাউজার, জিন্স। নাক ছিটকে ঝুমঝুমির মা সেগুলো হাতে নিতে নিতে ভিড় করে বলল, জমাই নাই এমন সহজ বান্দার কপালে কি বউ জুটল। সুন্দরী দেখা বিয়ে করতে হয় না। হঠাৎ থেমে গিয়ে ঝুমঝুমির মা ক্যাবিনেটের চোখ বোলালো। পুরো ক্যাবিনেট ভর্তি ইনসার পোশাক। সালোয়ার স্যুট আছে, শাড়ি আছে, পাশে কিছু ধোয়া টি শার্ট আর ট্রাউজার সেট রয়েছে ইনসার। হুট করে ঝুমঝুমির মায়ের মাথায় একটা কুবুদ্ধি চেপে বসে। সে কিছুক্ষণ হেসে নেয়, তারপর এক এক করে ইনসার ধোয়া পোশাকগুলো ধুতে নিয়ে চলে যায়। পরার জন্য রেখে দেয় শাড়িগুলো। ইনসাও ঘরে ঢুকে গোসলের জন্য প্রস্তুত নিয়ে ক্যাবিনেটের সামনে দাঁড়িয়ে চেঁচিয়ে উঠল। ঝুমঝুমা ছুটে এলো। সে বহু কষ্টে তার হাসি চেপে রেখেছে। ইনসাও ফুসফুস করতে করতে বলল, আমার পোশাক কোথায়? আপনি না কইছিলেন ধুইতে? সব তো লন্ডিতে দিয়া দিছি ম্যাডাম। সব মানে সব? আরও জোরে চেঁচালো ইনসা। ঝুমঝুমির মা কাচুমাচু মুখ করে মাথা ঝাঁকায়, পরবার বলে, কাইন্ড সকাল সকাল যাইবনে। কাল সকাল মানে এখন? আমি কি পরব? একটু সালোয়ার স্যুট রাখুনি। তুমি কি কানে কম শোনো? কি করে এত বড় ভুল হলো? ঝুমঝুমি মা বলল, যে ম্যাডাম কানে একটু কমই শুনি। একদিন ঝুমঝুমির বাপের মেজাজ দেখা ডাইন কানে একটা চটকানা মারছিল, সেই থেকে কানে কম শুনি। ইনসা বিরক্ত ভঙ্গিতে দাঁড়িয়ে আছে শাড়িগুলোর দিকে তাকিয়ে। ঝুমঝুমির মা শাড়ির আঁচল দিয়ে মুখ চেপে কিছুক্ষণ হেসে বলে, ওই তো কত সুন্দর সুন্দর শাড়ি ম্যাডাম, ওইখান থেকে একটা পরেন। রীতিমতো গা জ্বালা করছে ইনসার। বলো, সে আমি বুঝবো। তোমার সব গোছানো হয়ে গেছে? ঝুমঝুমির জন্য খাবার নিয়ে যাও। যে আইসা ম্যাডাম। পৈশাসিক হাসি হেসে ঝুমঝুমির মা চলে যায়। ইনসা লটকানো মুখ নিয়ে বিছানায় বসে পড়ে চুপচাপ। গরমে ঘেমে গা চুলকাচ্ছে। গোসল করতে হবে, কিন্তু গোসল করে সে পরবেটা কি শাড়ি? ইনসা আরও কিছুক্ষণ বসে থেকে একটা লম্বা শ্বাস ফেলে ফোনটা হাতে নিয়ে ইউটিউবে শাড়ি পরা একটা টিউটোরিয়াল দেখলো। মাথা মুন্ডু কিছু বুঝতে পারছে না সে। কীভাবে পরবে, কীভাবে পেঁচাবে, সব যেন মাথার উপর দিয়ে চলে গিয়েছে। আর কুচি ফেলবে কীভাবে? একটা সময় বিরক্ত হয়ে ইনসা ফোনটা বিছানা ছুঁড়ে ফেলে বলে, বাল, পরব না শাড়ি, পরবই না। এতপর ধীর পায়ে হেঁটে সে মুইন ফরাজির কাবাটের কাছে যায়। কলিং বেল চাপা দীর্ঘ সময় পর যখন ইনসা দরজা খুলল না, মুইন তখন পা চোয়াট দিয়ে দরজা খুলল। ওয়াশরুমে পানি পড়ার শব্দ। তার মানে ইনসা ওয়াশরুমে। মুইন আজ এক ফাঁকে চলে এসেছে লাঞ্চ করতে। এটা তার জীবনের প্রথম হলো, কারণ তার আগে কখনো ফ্যামিলি ছিল না, কোনো কারণ ছিল না। 1 ঘন্টা লাঞ্চ পিরিয়ড অন্ধকার নির্জন কটেজে আসা। ইউনিফর্মের গলার কাছে বোতাম আলতো করল মঈন। এসি পাওয়ার বাড়িয়ে দিয়ে বিছানা 2 মিনিট বসে গা জুড়ালো। তারপর উঠে 1 গ্লাস ঠান্ডা পানি এনে আবারও বিছানায় বসে পানির গ্লাসে চুমুক দিতে খট করে ওয়াশরুমের দরজা খোলার শব্দ হয়। মঈন মাথা তুলে তাকায় তৎক্ষণাৎ। ইনসা সাদা রঙের তোয়ালাটা চুলে পেঁচিয়ে হাতে ভেজা জামা কাপড় নিয়ে বেরোতে মঈনের মুখোমুখি হইল। পানি খেতে থাকা ফরাজি ইনসার পা মাথা অবলোকন করতে তৎক্ষণাৎ গোল গোল চোখে চেয়ে রইল ইনসার দিকে। আবারও চোখ ঘুরিয়ে দেখতে লাগলো ইনসাকে। ইনসা কিছুটা বিব্রত হলো। নিজেকে সামলে নিয়ে মঈনের দিকে তাকিয়ে ধীর স্থির বলল, আসলে বুয়া ভুল করে আমার সব কিছু লন্ডিতে পাঠিয়ে দিয়েছে, অ্যান্ড আই হ্যাভ নাথিং টু ওয়ে। তাই আপনার এই নতুন টি শার্ট আর ট্রাউজারটা নিয়ে নিলাম। আপনার জিনিস না বলে ব্যবহার করায়
আপনি বিরক্ত হননি তো? মইন উঠে দাঁড়ায়। ইনশা পুরোপুরি সংকোচ কাটিয়ে বলে যায় বারান্দায় তার ভেজা জামা কাপড় মেলে দিতে। মইন ঘাড় ঘুরিয়ে দেখছে ইনশাহকে। তার হোয়াইট টি শার্ট এবং ব্রাউন ব্ল্যাক ট্রাউজারটা ইনশার শরীরে। যদি ইনশা যথেষ্ট লম্বা, তবে মইনে এক্সেল সাইজের টি শার্টও বেশ বড় লাগছে অমন সুডল চিকন শরীরে। আর ট্রাউজারটা সেটা পায়ের কাছে বেরিয়ে আসে সামনে কিছুটা, কারণ মইন ইনশা থেকে 5 ইঞ্চির মতো লম্বা। ইনশা ঘরে ঢুকলো। মইনের দিকে তাকিয়ে বলো, আপনি বসুন, আমি টেবিল সেট করছি। আজ হঠাৎ এলেন যে? আপনি বলেন লাঞ্চে আসবেন না? প্রশ্নটি করে ইনশা উত্তরে অপেক্ষা না করে যেতে নিলে মইন এর হাত টেনে ধরল। ইসি অবাক হলো, নির্লিপ্ত রইল, চেয়ে রইল মইনের মুখ পানে। মইন ধীরে ধীরে এক হাঁটুতে ভর দিয়ে ঝুঁকে বসলো মেঝেতে। ইনশার পায়ের কাছ থেকে ট্রাউজারটা বাড়তি অংশটুকু ফোল্ড করে দিল। স্বাভাবিক ভঙ্গিতে কাজটা করেছে মইন। লোকটাকে ইনশা যত দেখছে তত অবাক হচ্ছে। মুহূর্তে মুহূর্তে চমকে যাচ্ছে সেই লোকটার প্রতিটি আচরণে। মইন উঠে দাঁড়িয়ে তার নিকষ কালো বাদামি চোখ দিয়ে ইনশার চোখে দৃষ্টি স্থির রেখে বলো, এখন থেকে মাঝে মাঝে আসা হবে হয়তো। লাঞ্চ শেষ করে ইনশা মইনের ডাকলো ঘরে। তার পেছন পেছন ইনশা ঘরে ঢুকে দাঁড়িয়ে রইল। মইন এক্ষুনি অফিসে যাবে। ইউনিফর্ম খুলে রাখা বোতামগুলো লাগিয়ে দিয়ে ইনশার দিকে ঘুরে তাকিয়ে বলো, ছুটি পেয়েছি। হঠাৎ আবার অবাক হয় ইনশা। মইন বলতে থাকে, এটা আইজিপি স্যারের পক্ষ থেকে আমাদের বিয়ের গিফট। 5 দিনের ছুটি। কোথায় ঘুরতে যেতে চাইলে বলো। ইনশা তাকিয়ে আছে শুধু। লোকটা পরোক্ষভাবে হানিমুনে যাওয়ার প্রস্তুতি রেখেছে, সেটাও ঘুরিয়ে বেছে। মইনের মুখভঙ্গি স্বাভাবিক, দৃষ্টি অনুসন্ধানে দেখতে চাইছে, বুঝতে চাইছে ইনশা মনের কথা। দুজনের সহজ হওয়ার জন্য এর চেয়ে দারুণ উপায় আর হতেই পারে না। মইন বোঝে ইনশা চেষ্টা করছে, তবে পারছে না। মইন নিজের পক্ষ থেকে তার সর্বোচ্চ মনোযোগ দিতে চাইলেও এক ছক বাধা দিনগুলো যথেষ্ট নয়। তাদের আরও সময় চাই, যে সময়গুলো তাদের দুজনের হবে। আগ্রহ নিয়ে মইন আবার জানতে চায়, যদি তোমার আপত্তি না থাকে তো। আপত্তি কেন থাকবে ইনশাহ? এক লোক তার ইচ্ছেকে দাম দিল এতগুলো দিন, তার এই ইচ্ছেকে অসম্মান করার কোনো কারণ তো ইনশার নেই। লোকটা অমায়িক। সমস্যাটা ইনশার, সে সাহস হতে পারছে না। সে পারছে না নিজেকে ওই লোকের কাছে তুলে দিতে, যেটা একদিনে দিতে হবে। তালবাহানা করে, সিন ক্রিয়েট করে কি হবে? এই সমস্যাগুলো ইনশার। তার জন্য এই লোকের এই সম্পর্কের প্রতি যে মনোযোগ ও অনুভূতি, তা ফিকে করে দিতে চাচ্ছে না সে। ইনশা জবাব দিল, আমার অসুবিধে নেই। মইন সেই দিন বেশ ফুরফুরে মেজাজে বেরিয়ে যায় কটেজ থেকে। তখন ইনশা চুপচাপ বসে আছে বিছানায়। ফোনটা তুলে নিয়ে সে তারিখ দেখল। তাদের বিয়ে 11 দিন পেরিয়ে গিয়েছে। ইনশা মনে পড়ল সেই 10-12 দিনের সময় চেয়েছিল লোকটার কাছে সহজ হতে, তবে এখন দেখল ফলাফল শূন্য। ইনশাও নিজের ওপর রাগ করবে নাকি পরিস্থিতির ওপর সে বুঝতে পারছে না। হঠাৎ দরজায় আওয়াজ হয়। ইনশাও মাথা তুলে দেখল মইন আবার ফিরে এসেছে। হন্তদন্ত হয়ে তার দিকে আসছে। ইনশা কিছু বুঝে ওঠার আগে লোকটা তার হাত ধরে হ্যাঁচকা টানে তাকে কাছে নিয়ে তার কপালে চুপ খেয়ে বলো, একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম। তুমি আমার জিনিস না বলে ব্যবহার করা আমি খুব বিরক্ত হয়েছি। এটা তার শাস্তি। তবে মাঝে মাঝে এভাবে বিরক্ত করা অনুমতি দেওয়া হলো। মৃদু হেসে মইন হন্তদন্ত হয়ে চলে যায়। ঘটনাটা সর্বোচ্চ 5 সেকেন্ড নিয়ে ঘটেছে। ইনশা দাঁড়িয়ে আছে ঠায়। একটা কথা তার মাথায় ঘুরছে, লোকটা ভীষণ চালু। ছেলের বোকামি দেখে রাগ বিরক্ত দুটোই ধরে গেছে সাগর ভূঁইয়া। হাতে কাগজটার দিকে তাকিয়ে চোখে রিডিং চশমাটা তর্জনী সাহায্যে একটুখানি হেলে রাশভারী গলায় বলল, বোকার মতো বলো না। ইউএসএ যাবে না মানে? কী ধরনের পাগলামি এটা? সাইম, আই এম ওয়ার্নিং ইউ। যা শুরু করেছো এসব বন্ধ করো, বুদ্ধিমানের কাজ হবে। কি শুরু করেছি আমি? বুকে হাত বেঁধে টান হয়ে দাঁড়িয়েছিল সাইম। ঠান্ডা গলা জানতে চাইল, পাপা থেকে ইউএসএ যাওয়ার ব্যাপারে আগ্রহ তোমার বেশি ছিল, এখন নেই, ভালো লাগছে না। কাট জবাব সাইমের।
সাগরবিয়া হতাশ, তার সাথে এমন একরোখা আচরণ যে সাইম কখনো করতে দেখেনি। আজ রাগ না রেখে সাগরবিয়া বললে বসে, মেয়ে দেখব কার জন্য? তোমার জন্য। বিয়ে করবে? দরকার নেই ধন্যবাদ। শীতল জবাব খানা নিক্ষেপ করে হন্তদন্ত হয়ে রুমে ঢুকে সাইম দরজা বন্ধ করে চুপচাপ বসে থাকে। কিছুক্ষণ বাদে ফোনটা হাতে নিয়ে অনেকটা সংকোচে একপাশে জড়ো করে রেখে কাউকে কল লাগায়। ওপাশের ব্যক্তি কলটা রিসিভ করতে সাইম ভীষণ অস্থিরতার সাথে গম্ভীর কণ্ঠে বলে, আমাকে কাইন্ডলি ইসির প্রেজেন্ট কন্ট্যাক্ট নাম্বারটা জোগাড় করে দাও। হানিমুন ডেজ অন দ্য গো। সেন্ট মার্টিনে দি ওশানশোর রিসোর্টে দুটো কটেজ মইন ইতিমধ্যে নিজের নামে বুক করে ফেলেছে। দুটো কটেজ, কারণ তাদের সাথে কারো একটা কাপল যাচ্ছে, প্রীতম নেওয়া যাচ্ছে। প্ল্যানটা মইন করেছিল। হুট করে প্রীতম আর ইনুকে আমন্ত্রণ জানিয়ে বসে। অবশ্যই এতে ইনশা খুশি হয় ভীষণ। সব থেকে বেশি খুশি ছিল ইনায়া। বিয়ের পর কোথাও ঘুরতে যাওয়া হয়নি। একটার পর একটা ঝামেলা তাদের হানিমুন সমাধিস্থ হয়ে গিয়েছে। তবে প্রীতম প্রথমে রাজি ছিল না, কারণ সামনে ইয়ানার মিট। সে আর প্রেরণা বহুবার বুঝিয়েছে, মানাতে পারেনি ইয়ানাকে। শেষমেশ ওর জেদের কাছে হার মেনে প্রীতম রাজি হয়েছে। এতে উল্টো বিপত্তি ঘটেছে। ইসমাম ভীষণ খেপেছে মেয়ে জামাই এমন কর্মকাণ্ডহীনতা দেখে। কদিন পরই মিটার তারা এখন ঘুরতে যাচ্ছে এবং ইসমাম মির্জা দোষ পুরোটাই ফেলেছেন প্রীতমের ঘাড়ে। স্বামী ইয়াসা মির্জা খুব ভোরে মেয়েকে কল করেছে আজ। আলো এসে দ্রুত তার পাশে বসে পড়ে। ইনশা কলটা রিসিভ করতেই স্বামীর জলদগম্ভীর কণ্ঠে বলল, কথা শুনছো না কেন? তোমাকে কি বলা হয়েছে গতকাল আম্মা? মামার উপর মেজাজ দেখাতে পারলেও পাপার উপর পারে না ইনশাও। আজ পাপা রাগি রাগি ভঙ্গিতে কথা বলছে জানো। এখন তো মেজাজ একেবারেই দেখানো যাবে না। বিছানার উপর বসলো ইনশাহ। আমতা আমতা করে বলো, পাপা মিঠিকে সাথে করে নিয়ে গেলে কি হবে? স্বামীর সাথে সাথে জবাব দিল, ওকে নিয়ে যাওয়া প্রয়োজন নেই। ও টেক কেয়ার করার জন্য এ বাড়িতে অনেক মানুষ রয়েছে। তোমার বড় দাদান বাড়ি থেকে বেরিয়েছে, তোমার কাছে যাচ্ছে। মিঠিকে ওর সাথে দিয়ে দিও। স্বামীনের কণ্ঠে আদেশ ধমক দুটোই ছিল। ইনশা ফোনটা কানে চেপে ধরে শুকনো মুখে ঘরের এক কোণে বসে থাকা মিঠির দিকে যায়। ওপাশে স্বামীনের হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে আলো উঠে দূরে সরে যায়। দূরে গিয়ে মেয়েকে বলে, অবুঝের মতো করবে না। তুমি বাচ্চা মেয়ে নও তো এই সময় দুজন। তুমি মিঠির টেক কেয়ার করতে গিয়ে মইনকে দিতে পারবে না, ও বিরক্ত হবে। ইনেয়া প্রীতম পৌঁছেছে তোমাদের বাসা? এক শব্দে জবাব দেয় ইনশিয়াও। ঠিক আছে, সাবধানে থেকে। অনেক আনন্দ করা সবাই। খাওয়া দাওয়ার প্রতি সতর্ক থেকে। ভয়ঙ্কর গরম পড়েছে। মইনকে ফোনটা দাও এখন। ইনশা রোবটের মতো উঠে দাঁড়িয়ে বসার ঘরে চলে যায়। মইন প্রীতমের সাথে জমিয়ে আড্ডা দিচ্ছিল তখন। ইনশা গিয়ে দাঁড়িয়ে বলো, মাম্মা কথা বলবে আপনার সাথে। মইন ফোনটা নিয়ে নেয়। ইনশা ঘুরে এসে ঘরে ঢুকে ইনিয়ার দিকে হাঁ করে তাকিয়ে থাকে কিছুক্ষণ। ইনিয়া সকাল সকাল প্রীতমকে নিয়ে এসেছে। এখান থেকে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে রওনা দেবে তারা। ইনশা গোছানো ব্যাগেজ খুলে আবারও গোছাচ্ছে। ইনিয়া দু কদম এগিয়ে এসে ইনশা ধমকে বোনকে বলে, এই তুই শাড়ি নিচ্ছিস কেন আমার ব্যাগে? আমি নিতে বলেছি। এত পাকনামি করিস কেন? ইনায়া আপু ধমকে গায়ে না মেখে বেছে বেছে 3-4টা শাড়ি ওর ব্যাগে ঢুকে জিয়াপ আটকে উঠে ছুটে যায় ইনশার ড্রেসিং টেবিলের কাছে। আপুর অর্নামেন্টস কোথায় কোনটা রাখা তা ইনায়া জানে। সেও দুদিন আগে সব গুছিয়ে দিয়ে গিয়েছে। মুহিনের যাবৎকাল পর্যন্ত ইনশাকে যত অলংকার উপহার দিয়েছে সব কিছুই না ইসির ব্যাগে পড়ল। ইনশা কোমরে হাত রেখে দাঁড়িয়ে গম্ভীর হয়ে বলো, ওসব পর্ব না আমি অযথা নিচ্ছিস। ইনায়া যেন শুনেছে না। সব কিছু গুছিয়ে নিয়ে সে বড় মাকে ভিডিও কল দেখালো সবটা। ইনশা একটা পিঙ্ক লং শার্ট আর হোয়াইট প্যান্ট পরেছে, একটা স্কার্ফ পেঁচিয়েছে মাথায় রোদ থেকে বাঁচতে, আর একটা সানগ্লাস। এতটুকুই সাজ। ওকে ইনায়া একটা লং ফ্রক পরেছে এবং ইচ্ছে মতো সেজেছে। সে ছবি ভালো আসতে হবে যে। আলোরা 3 যা 2 মেয়ে হানিমুন লুক দেখে
ওপাশে বসে হাসছে। আচমকা আলো হাত থেকে ইসমাম মির্জা এসে ফোনটা কেড়ে নিয়ে কটমটো দৃষ্টে ইনায়ার দিকে তাকিয়ে বলে, সাথে করে বই নিয়েছো তুমি? ইনায়া মুখটা তৎক্ষণাৎ পাংশুবর্ণ হয়ে যায়। আলো ইসমামের হাত থেকে ফোনটা নিয়ে কল কেটে ইসমামের দিকে তাকিয়ে বলে, হানিমুনে মেয়েটা বই নিয়ে যাবে? এবার তো তুমি বাড়াবাড়ি করে দিলে ইসমাম। ওদের 9টা ফ্লাইট। ঠিক সকাল 7:30 নাগাদ ইহান গিয়ে মিটিকে নিয়ে আসে মইনের কটেজ থেকে। এয়ারপোর্টে পৌঁছাতে কিছুটা সময় লেগেছে ওদের, রাস্তার জ্যাম থাকার কারণে। গরমের জ্যাম আটকে দু বোনে বিধ্বস্ত অবস্থা হয়ে গিয়েছিল। ফ্লাইটে 1.5 ঘন্টা পুরোটাই ক্লান্তিতে ইনশা ঘুমিয়েছে। কিছুটা আত্মগরিমা, কিছুটা আত্মমর্যাদা পরিপূর্ণ পাখির মতো হালকা শরীরটা কাঁধে কখন মইদের কাঁধে রেখেছে সেই খবর কি রেখেছে কেউ? শুধু মইন রেখেছে। প্রীতম ইনুর 1.5 ঘন্টা কেটেছে গল্প করে, সেলফি তুলে। ইনশা কাটল ঘুমিয়ে। আর মইনের কেটেছে সব থেকে দারুণভাবে। কাঁধে ইনশার মাথাটা ঠিকঠাকভাবে রেখে বলিষ্ঠ এক হাতে আলগে রেখেছিল। মাতাল ঘুমে ইনশা কিছু টেরই পায়নি। তার মাথার স্কার্ফটাকে একটানে মইন খুলে দিয়েছিল। সিল্কি চুলগুলো ছড়িয়ে পড়েছিল মুখে। সুযোগ সন্ধানী চালু লোক ফরাজি আঙ্গুলে দুষ্টুমিতে মেতেছিল একা একাই। দুষ্টদের মতো হাসছিল ঠোঁট টিপে। ইনশা জানে না, টের পায়নি। রোজ রাতে সে ঘুমে গেলে মইন এটা করে। রোজ রাতে একটা রাতও বাদ যায়নি। ফরাজি এতটাই ভদ্রলোক নয়। এই মেয়েটা ঘুণাক্ষরে টের পায়নি এখনো। ফরাজি ভীষণ সুযোগ সন্ধানী। ঘুমন্ত মেয়েটিকে বারবার তার কাছে আদর লাগে। এই পানপাতার মতো স্নিগ্ধ ঘুমন্ত মুখটা দেখলে তার আদর করে দিতে ইচ্ছে হয়। সে আদরের নাম ভয়ঙ্কর আদর। কক্সবাজার পৌঁছে তারা 8 ঘন্টা যেন বিশ্রাম নিল। ইনশা ঘুমে ঢল ছিল তখনও। তার এত কেন ঘুম আসে সে জানে না। মইন শক্তপোক্ত বইয়ের ভাঙাচোরা অবস্থা দেখে বলল, এখনও অনেকটা জার্নি বাকি। ইনশা গাঝারা দিয়ে ধাতস্থ হয়, যেখানে তাহা হালকা নাস্তা খেয়ে আর থামে না। ওখান থেকে সেন্ট মার্টিন উদ্দেশ্যে বেরিয়ে পড়ল যখন তখন দুপুর 12:30 কাছাকাছি। এই গরমের মৌসুমটাকে সেন্ট মার্টিনের ওপর থেকে মহাসমারোহে ঝোঁক চলতেই থাকে। তাকে কিছুটা অবদান রাখতে মির্জাবাড়ি 2 মেয়ে জামাই তাদের হানিমুন সারতে এলো কোরাল দ্বীপে। পাশাপাশি বিলাসবহুল একটা রিসোর্ট, 2টো কটেজ, 2 জোড়া কপতির দখলে। প্রীতম আর ইনায়া কটেজটা মইন ইনশার কটেজ থেকে কিছুটা দূরে। এই রিসোর্টটা সেন্ট মার্টির সবচেয়ে প্রসিদ্ধ একটা রিসোর্ট। বিশাল এরিয়া জুড়ে রয়েছে 3টে বাংলো এবং 19টি কটেজ। সাটকার ডেকোরেশন সব কিছুতে রয়েছে রুচিশীলতার ছোঁয়া। বেশ নিরিবিলি পরিবেশ থেকে ইনশা প্রথমে মইনকে ধন্যবাদ দেয়। ব্যাগপত্র রেখে বিশাল বিশাল জানালাগুলো খুলে দিয়ে ইনশা নরম গদি আরামদায়ক বিছানায় টান টান হয়ে শুয়ে পড়ে। তার মুখে এতক্ষণে স্বস্তি ছাড় দেখা যাচ্ছে। কটেজে বিছানাটা গোলাকার। ইনশা মিলিয়ে দারুণ লাগছে সব কিছু। উঠে ঘুরে ঘুরে সব দেখছে। দেয়ালের সাথে পিঠ থেকে মইন দেখছে ইনশাকে। এটা ছিল হানিমুনের স্পেশাল কটেজ। তাদের জন্য কর্তৃপক্ষ ফুল দিয়ে সাজিয়ে রেখেছিল ঘরটা। মেঝেতে লেখা লাভ বার্ডস। মইন হাসলো মুচকি করে। তা দেখে ইনশার দিকে ঘুরে তাকিয়ে বলল, আমার লাভ বার্ডস ইসি। ইসি চুপচাপ বসে আছে। মইন বলে, নই, তবে অ্যারেঞ্জ বার্ডস কর্তৃপক্ষ বলা উচিত। ইনশা ফিক করে হেসে ফেলে মইনের এই কথাতে। বারবার মুখটা ঘুরিয়ে নেয়। মইন গিয়ে বিছানায় শুয়ে পড়ে, গা জুড়িয়ে নেয়। ইনশা ব্যাগের কাছে বসে পড়ে। ব্যাগ খুলে সে খুঁজে খুঁজে সাদা রঙের একটা কুর্তি নিল। এটা মাম্মাম কিনে দিয়েছিল এবছরে মার্চে। এটা সে কি মনে করে ব্যাগে নিয়েছে সে চায় না। ভীষণ সুন্দর একটা ইন্ডিয়ান কুর্তি, সিম্পল ডিজাইনের। আজ ইনশা এটা পরবে বলে ঠিক করেছে। সমুদ্রের সাথে এই পোশাকটা মিলে যাচ্ছে যেন। গোসলের শেষে ওয়াশরুমে থেকে বেরিয়ে তাড়াহুড়া লাগে ইনশা ভেজা চুলগুলো হেয়ার ড্রায়ারের সাহায্যে শুকিয়ে নিচ্ছিল। ওরা আজ সমুদ্র নামবে না, খাওয়া দাওয়া করে সৈকতে ঘুরবে শুধু। মইন কটেজের বারান্দায় ছিল এতক্ষণ। সেখান থেকে সমুদ্র দেখা যায়। কক্ষের ভিতর ইনশা অস্তিত্ব টের পায়। সে ভিতরে এলো।
সাদা রঙের কুর্তি পরিহিতা ভেজা চুলে ইনশাকে তাড়িয়ে তাড়িয়ে দেখছিল সে। মইন কক্ষের ভিতরে চলে আসা ইনশার হাত বাড়িয়ে শিফনের সাদা ওড়নাটা গলায় জড়ালো। শেষ পোশাকটা পরে আছে, এই পোশাকটা তার বড্ড গায়ে লাগলো। বেশ বড় গলার, বুকের কাজটা খুব চোখে লাগছে। ওড়না পরতেই হবে। মইনের চোখে ইনশা চোখাচোখি হতে ইনশা চোখ নামিয়ে অন্যদিকে তাকিয়ে থাকে। তারপর বলে, আপনি এভাবে তাকিয়ে আছেন কেন? মইন ফিসলে হাসে। ইনশার কাছে গিয়ে ওর কনু চেপে ধরে খানিকটা কাছে এনে জড়ানো গলায় বলে, কেন লজ্জা লাগছে? ইনশা চুপ হয়ে যায়। মইন তার কনু ছাড়ছে না। এখানে এসে লোকটা ভীষণ সাহসী হয়ে উঠেছে। ইনশা টের পেল। হঠাৎ মইন রোবটিক মুখভঙ্গি বদলে দেখতে পায় মেয়েটি সংকোচ। হুট করে ইনশাকে ছেড়ে দিয়ে মইন ব্যাগ থেকে নিজের পোশাক বের করে নিতে নিতে বলল, স্বামী হওয়ার 33তম হলো। বউকে যখন মারাত্মক সুন্দর লাগবে তখন তার দিকে ঢ্যাপ ঢ্যাপ করে তাকিয়ে থাকা, নিঃশ্বাস নেওয়া যাবে না। যখন মনে হবে দম বন্ধ হয়ে যাচ্ছে তখন নিঃশ্বাস নিতে হবে। সেটাই করছিলাম। ইনশা চোখ তুলে তাকায় মইনের দিকে। অস্ফুট বলে, স্বামী হওয়ার প্রথম 32টা শর্ত কী কী? তোয়ালে আর পোশাক নিয়ে ওয়াশরুমের দিকটাতে যেতে যেতে মইন বলল, জানি না, ধীরে ধীরে এক একটা করে বানিয়ে নেব। ইনশা কোনো নড়াচড়া না করে দাঁড়িয়ে থাকে। দরজায় টোকা পড়ে তখন। ইনশা গোসল করে সেজে গুজে একেবারে পটের বিবি। একটা লাল শাড়ি পরেছে মিষ্টি মেয়েটা। ওদেরকে ডাকতে এসেছিল সে। ইনশাকে দেখে প্রথমে নাচ ছিটকালো সে, তারপর শুরু করলো আরেক ঝামেলা। ইনশাকে শাড়ি পরতে হবে, না পরলে চলবে না। ইনশা ধমকে যাচ্ছে বোনকে, কোনো কাজ হচ্ছে না। ইনা জেদ ধরে বলে, একটা দিনের জন্য আপু, আই বেগ ইউ, কত প্ল্যান করে এসেছি। দু বোন যার যার বরকে নিয়ে ছবি তুলবো আপু, তারপর গ্রুপ ফটো তুলে একটা অ্যালবাম বানিয়ে ফেলবো। আচ্ছা, সন্ধ্যার দিকে না হয় খুলে ফেলো প্লিজ আপু। রীতিমতো পা ধরে ঝুলে পড়ল। ইনিয়া নাসরবান্দা। বোনের বাচ্চা মেয়ে বিরক্ত লাগছে, আবার বোনের জন্য মায়া লাগছে ইনশিয়ার। মেয়েটা সব কিছু নিয়ে খুব শৌখিন। এতটুকু বাচ্চা মেয়ে গুছিয়ে সংসার করছে, পড়াশোনা করছে, তার মতো মরা মাছের ফলিস তো নয়। বোনের প্রতি দরদ দেখে ইনশাও একটা লম্বা দীর্ঘশ্বাস ফেলে বলে ওঠে, ঠিক আছে, হালকা দেখে একটা পরিয়ে দে। ইনায়া ঠোঁট জুড়ে বিশ্বজয়ের হাসি। মইন তখনও ওয়াশরুমে। এদিকে ইনায়া চোখের পলকে একটা কমলা রঙের শিফন জর্জের শাড়ি পরিয়ে দেয় ইনশিহাকে। ফুল স্লিভ কমলা রঙের ব্লাউজের ওপর আঁচল টানতে আভিজাত্য ঝলকানি খেলে গেল ইনশার সৌন্দর্য। ইনায়া 3বার মাশাল্লাহ বলে আপুকে জড়িয়ে ধরে আহ্লাদি করল। ইনশা হাসছে বোনের কাণ্ড দেখতে। ইনশা শাড়ি পরিয়ে ইনায়ার প্রীতম রেডি হয়েছে কিনা সেটা দেখতে বেরিয়ে যায় ওয়াশরুমে থেকে। তখনও অবিরত কল কল আওয়াজ ভেসে আসছে। মইনের জন্য অপেক্ষা করতে করতে ইনশা কিছুক্ষণ বসে কিছুক্ষণ উঠে দাঁড়াতে থাকে। খানিক বাদে ধীর পায়ে হেঁটে সে আয়নার সামনে দাঁড়ায়। এই সৌন্দর্য, এই স্নিগ্ধতা, এই রূপ যেন তারও চোখে বিঁধে যেতে চাইছে। ফ্যাল ফ্যাল করে নিজেকে প্রতিবিলম্বের দিকে তাকিয়ে আছে ইনশিয়াও। সে এতটাই সুন্দর। এই রূপ সত্যি তার? এই রংটা মইনের প্রিয় নাকি? এই শাড়িগুলো মইন কিনে নিয়েছে। শাড়িটা বড্ড আরামদায়ক, হালকা, তাই অস্বস্তি কম হচ্ছে তার। ধীরে ধীরে ইনশাও নিজের গলা হাত রাখে। হঠাৎ তার মনে হয় গলাটা কেমন খালি লাগছে। একটা হালকা গহনা যেমন চেন পরলে মন্দ হয় না। হুট করে নিজের সৌন্দর্য বাড়িয়ে নেওয়া ঝোঁকে চেপে বসলো। হঠাৎ কেমন অন্য এক ইনশা অর্নামেন্টসের বক্সটা বের করে হাতেতে লাগালো। হঠাৎ তার মনে পড়ে যায় মইনের বলা কথাটা, এটা তখন পড়বে যখন মনে হবে এর চেয়ে সুন্দর কোনো অলংকার হতেই পারে না। দ্রুত হাতে সেই লকেটটা ইনশা তুলে নিল। তাই তো, এই এত অর্নামেন্টের মধ্যে এটা সবচাইতে সুন্দর। এমনিতে মইনের পছন্দ ইউনিক। মইন কিনে দেওয়া প্রতিটা জিনিস ভীষণ 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 সুন্দর, রুচিশীল। অসুবিধা হচ্ছে ইসি সেসব পড়তে পারবে না। লকেটটা নিয়ে সে আয়নার সামনে গিয়ে লকেটটা গলায় পরল।
সাথে সাথে তার একটা মনে হলো এই লকেটটা না থাকলে এই মেয়েলি সাজ তার সত্যি অসম্পূর্ণ থাকতো। খট করে ওয়াশরুমের দরজা খুলে যায়। ইনসাও আয়নাতে তাকিয়ে আছে। মঈন যখন বেরোলো ইনসাকে দেখে সেখানে থমকালো তার পা। মঈন কিছুক্ষণ তা ভেবেছে সে ভুল দেখছে, তারপর যখন সত্যিটা বুঝতে পারলো তখনও নড়ল না জায়গা থেকে। ইনসা এই লোকটাকে দৃষ্টি মেলাতে পারে না, এটা খুব অবাক লাগে তার। এই লোকটা দৃষ্টিতে কিছু একটা থাকে যা মোকাবেলা করা সম্ভব নয়। পা মাথা অদ্ভুত অনুভূতিতে ছেয়ে যায়। মন চেয়ে চেয়ে দেখছে বউকে। গলা তার দেওয়া লকেটটা অতি দামি, পাথরটি জানালা থেকে আসা সূর্যের আলোতে ঝলকানি দিয়ে উঠেছে। মইন ওই গলার দিকে তার অসহায় দৃষ্টি নিক্ষেপ করে। এমন সৌন্দর্য তার সামনে, আর সে পরম আবেগ নিয়ে ছুঁতে পারছে না এই মেয়েটাকে।